শুরু হচ্ছে এক্সপার্ট ইংলিশের সৌজন্যে 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসা প্রশ্নের সমাধান। আজকে আমরা সমাধান করব শুধু ইংলিশ অংশ এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে এবং কোশ্চেনটা বিশ্লেষণ দেখব এবং যেই বিশ্লেষণ আপনাকে হেল্প করবে কোন কোন অধ্যায়গুলো পড়বেন। ঠিক আছে, একদম আমরা বিশ্লেষণ সহকারে চলে যাব প্রথম প্রশ্নের আলোচনায়। 1 নম্বর প্রশ্ন আমরা দেখছি যে এটা আর্টিকেল থেকে আসছে। তো আর্টিকেল থেকে একটা প্রশ্ন আসছে, দেখেন ইংরেজি ব্যাকরণে অনেক অধ্যায় আছে, প্রায় 60-টির উপর অধ্যায় আছে। সো আপনি যদি পরপর 3টা কোশ্চেনের গবেষণা দেখেন তাহলেই বুঝবেন যে কোন কোন অধ্যায়গুলো পড়বেন। তো আজকে আমরা গবেষণা দেখব কলেজ পর্যায়ে এই 18তম নিবন্ধন এর প্রশ্নটা। সো 1 নম্বরটা আর্টিকেল থেকে আসা প্রশ্ন। এখন বলেন তো এটার অ্যান্সার কী হবে? দেখেন উত্তর করবেন একইভাবে, চেষ্টা করবেন যে এই প্রশ্নটা সাথে ম্যাচিং করে কোন অধ্যায়টা আমাকে পড়তে হবে সেই অধ্যায়টা আমাদেরকে নখদর্পণে রাখতে হবে। ওকে, 1 নম্বর প্রশ্ন বলছে মাদার রোজ ইন হার। মাদার রোজ ইন হার, এখানে অ্যান্সার হবে দা মাদার রোজ ইন হার। এইটা হলো নিয়মটা, একটু আমরা একইভাবে লিখে নিচ্ছি। দা প্লাস কমন নাউন, এবং এই কমন নাউনটা যদি ব্যক্তিবাচক হয়, শুধু ব্যক্তিবাচক হলেই হবে না, নির্দিষ্ট কিছু কমন নাউন ফিচার্স করা আছে, যেমন মাদার, ফাদার, ব্রাদার, সিস্টার। এই যে ফ্যামিলি রিলেটিভসের মধ্যে যে শব্দগুলো রয়েছে, যেইগুলোকে কনভার্ট করলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর করতে পারি। কিভাবে? যেমন মাদার মানে নর্মালি হচ্ছে মা, কিন্তু যখন আপনি এখানে দা ব্যবহার করছেন, দা মাদার, এইটা বাক্যের শুরুতে সাবজেক্টের পজিশনে এসে এই ভার্বের অর্থ ম্যাচিংয়ের উদ্দেশ্যে এটার অর্থ হয়ে যাচ্ছে মাতৃত্ব। তাহলে দা মাদার রোজ ইন হার, তার ভিতরে মাতৃত্ব জেগে উঠল, এখন দেখেন একইভাবে ফাদার থাকলে পিতৃত্ব জেগে উঠল, হ্যাঁ, ব্রাদার থাকলে ভ্রাতৃত্ব জেগে উঠল। সো এই পরীক্ষায় মাদার দিয়ে আসছে, সো মনে রাখেন সামনে কোনো একটা পরীক্ষায় ফাদার দিয়ে আসবে, ব্রাদার দিয়ে আসবে, কিন্তু রুলসটা তো একই। সো এটা একদিকে আর্টিকেলের প্রশ্ন, আরেকদিকে এটা একটা নাউন অধ্যায়ের প্রশ্ন। নাউন অধ্যায়ে ট্রান্সফরমেশন অফ নাউন, সেখান থেকে এটা আসে। সো এই গবেষণাটা আমরা নাউন প্লাস আর্টিকেল দুই দিকেই দিতে পারি। ঠিক আছে, আশা করি জিনিসটা মনে থাকবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, এগুলো ফ্যামিলি রিলেশনমূলক যে কমন নাউনগুলো আছে, এদের সামনে দিয়ে দিলে বাক্যে অনেক সময় অর্থগত কারণে এই কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউনে রূপান্তর হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট চলে যাব 2 নম্বর প্রশ্নে। কার কয়টা প্রশ্নের অ্যান্সার হচ্ছে সেটা কিন্তু লিখবেন, মানে মনে রাখবেন। আমি ক্লাস শেষে জিজ্ঞেস করবো যে কার কয়টা হলো। ঠিক আছে, আমরা দেখব যে আসলে কতটুকু প্রস্তুতি আমাদের কাভার আছে ইংরেজির জন্য। 2 নাম্বার কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা কোশ্চেন আসছে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে এই কোশ্চেনটা। কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে 2 নম্বর প্রশ্নটা। আই উড হ্যাভ কল্ড হার। আই উড হ্যাভ কল্ড হার। আই উড হ্যাভ কল্ড হার। তো এখানে উড, কুড, মাইট এগুলোর পরে হ্যাভ প্লাস ভি3 আছে। এই যে হ্যাভ প্লাস ভি3, তার মানে থার্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। ভার্বের হ্যাভ প্লাস ভি3 মানে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল এই পাশে একইভাবে ভার্বের ভি3 হবে, হ্যাভের সাথে ভি3, একদম সহজ। অ্যান্সারটা হচ্ছে এটা। ইফ রিনা হ্যাড সিন মি, যদি রিনা আমাকে দেখতো, আই উড হ্যাভ কল্ড হার, আমি তাকে কল করতাম। ঠিক আছে, প্রশান্তি টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন, খুব ধন্যবাদ। ক্লাসটা শেয়ার করে নেবেন। তাহলে এটা হলো থার্ড কন্ডিশনালের উদাহরণ। এখন এখানে এই বি আর হলো ডি এর মধ্যে একটা সমস্যা কি, এখানে আছে উড সিন, এটা উডের পরে তো সিন জীবনে হবে না। আরেকটা বিষয় হচ্ছে ইফযুক্ত অংশে, মানে ইফের সাথে যে ক্লোজটা থাকে ওই ক্লোজটায় কখনো উড, কুড, মাইট এগুলো হয় না। ইফের সঙ্গে হয় নর্মাল টেন্স। এই যে হ্যাড সিন, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? একদম সহজ। 2 এর অ্যান্সারটা বি নাম্বার। নেক্সট, এরপর দেখেন ভার্ব অধ্যায় থেকে আমরা 3টা প্রশ্ন পাবো। ভার্ব থেকে 3টা পাবো। চলছে 18তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের কোশ্চেন সলিউশন 2024 সাল। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর, ডু ইউ এনজয় টিচিং, ভার্ব অধ্যায় থেকে আসছে। হ্যাঁ, এটা কি হবে অ্যান্সার? খুবই জটিল সমস্যা, এখানে আপনারা পড়তে পারেন। মুনতাহা আফরিন, কামরুল হাসান। 3 নাম্বারটা কি হবে অ্যান্সার বলেন তো? 3 নাম্বারটা
আমরা একটু দ্রুত বলি 3 নাম্বারটা কি হবে অ্যান্সার 3। দেখেন 3-এ বলছে যে ডু ইউ এনজয় টিচিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এখানে আন্ডারলাইন শব্দটা কি? দুটো অপশন আছে, এটা নাউনও হতে পারবে, এটা জিরন্ড হতে পারে। আমি আরেকটা অপশন এখানে যোগ করে দিলাম, সেটা ধরেন অবজেক্ট। এবার আপনি পড়েছেন বিপদে, ঠিক আছে, একটা বিপদে পড়ে গেছেন না, যে আসলে কোনটা হবে। আচ্ছা এই দুটো অপশন হবে না, এটা আমরা সবাই বুঝতে পারি, নর্মাল গ্রামার যারা বুঝেন। তো এনজয় এটা একটা ট্রানজিটিভ ভার্ব, এটার নাম ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পরে বসে অবজেক্ট, অবজেক্টের পজিশনে হয় নাউন বা প্রোনাউন। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত অবস্থা এটা কখনো প্রোনাউন না, হলে নাউন হবে। আবার ভার্ব আলা আইএনজি নাউনের কাজ করলে সেটার নাম জিরান। পজিশন হিসাবে এটার নাম অবজেক্ট। সবগুলোই সঠিক, সবগুলোই সঠিক, সবগুলোই সঠিক। এখন দেখেন এই যে এক্সপার্ট বই আছে না, এই বই নিয়ে কাজ করতে গিয়ে আমি জীবনে আমার সর্বোচ্চ ইংলিশটা শিখেছি। সো এই জন্য ইংলিশ বই হিসাবে এক্সপার্টটা সাথে রাখেন। এখানে 3টাই সঠিক। এখন প্রশ্ন হলো যদি 3টাই অপশনে থাকলে আপনি অ্যান্সারটা করবেন কোনটা? কি বিপদ, এখানে আপনি অ্যান্সার করবেন কোশ্চেনের ধাঁচ থেকে। যদি দেখেন একাধিক অপশনে অবজেক্ট, আরেকটা অপশনে কমপ্লিমেন্ট আছে, আপনি অবজেক্ট দেখাবেন। যদি কমপ্লিমেন্ট থাকতো আর নাই, তার মানে আপনি এখানে অবজেক্ট কথাটা প্রথম উত্তর সঠিক, তারপরে দ্বিতীয় উত্তর সঠিক হচ্ছে এখানে জিরান্ড, তৃতীয় উত্তর সঠিক হচ্ছে নাউন। তার মানে প্রাধান্য দিবেন 1 নাম্বার উত্তর, 2 নাম্বার প্রাধান্য উত্তর, 3 নাম্বার প্রাধান্য উত্তর, 3টাই সঠিক। যদি A প্লাস B প্লাস C থাকে তাহলে 3টাই সঠিক, 3টাই উত্তর করবেন। তো মনে থাকবে তাহলে এই পজিশন হিসাবে অবজেক্ট এবং আইএনজি অবস্থায় নাউনের কাজ করছে জিরান্ড, আইএনজি অবস্থায় এটা নাউন, 3টাই সঠিক। আশা করি মনে থাকবে। তার মানে এই প্রশ্নটা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে আপনি জিরান সম্পর্কে পড়বেন, নাউন সম্পর্কে পড়বেন, এই ভার প্লাস আইএনজির পজিশন অবজেক্ট সম্পর্কে পড়বেন। বুঝতেছেন বিশ্লেষণটা? পরীক্ষক আপনাকে এটা মেসেজ দিচ্ছে যে আপনি এই জিনিসগুলো পারেন কিনা, তাহলে পরবর্তী পরীক্ষার জন্য এই জিনিসগুলো আপনাকে শিখতে হবে। ক্লিয়ার? কোনো সমস্যা নাই। আমরা কিন্তু নিবন্ধন সার্কুলার যেদিন হবে একেবারে সেদিন থেকে আমরা একটা নিবন্ধন ওরিয়েন্টেড কোর্স শুরু করব, মাথায় রেখেন। যাদের সেই কোর্স দরকার এক্সপার্টের নাম্বারটা সেভ রাখেন এবং ওই দিনই কল দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাবেন, একেবারে সেই দিন থেকেই শুরু হবে। আচ্ছা 4 এবং 5 এক্সপার্টের নাম্বারটা সবার কাছে আছে তো, নাম্বারটা সেভ করে রাখেন। নিবন্ধনের উপর তখন আমরা একটা ক্রাশ কোর্স চালু করে দেব, যেদিন থেকে কি হবে। এখন আগাম কোর্স করে সুবিধা নাই কেন, অনেক সময় আমরা নিজেদেরকে মোটিভ ধরে রাখতে পারি না, ঠিক আছে। আগামের জন্য আপনারা ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে, সেটা অনেকে করছেন। তো দ্য ভার্ব অফ ডিসিট, এইটা ডিসিট শব্দটার ভার্ব কি? ডিসিট মানে প্রতারণা, ঠিক আছে। সো এইটার ভার্ব হচ্ছে ডিসিট, মানে প্রতারণা, প্রতারণা করা। ডিসিট মানে আসলে প্রতারণা করা, ডিসিট মানে প্রতারণা করা, প্রতারণা করা। আই অ্যাম ইউজড ইন ক্রাউডেড প্লেস, এটা কি হবে? 5 নাম্বারটা তানিয়া আক্তার, জেরান্ড হবে, রাইট। আগের প্রশ্নে বলছেন আগামীকাল এক্সপার্ট ইংলিশ বইটি কে পেয়েছে কাইন্ডলি একটু জানাবেন। আগামীকাল কে না, গতকালকে, গতকালকে ইংলিশ ক্লাসটা একটু পরে জানা দিচ্ছি, দাঁড়ান একটু পরে জানা দিচ্ছি। সম্ভবত সাদ্দাম হোসাইন নামে একজন আছেন, সাদ্দাম, সাদ্দাম পেয়েছেন গত দিনের যে এক্সপার্ট ইংলিশ বইটা। 5 নাম্বার আই অ্যাম ইউজড, এখানে কি হবে? ইউজের সাথে হবে টু। সো এটা রুলসটা কি? রুলসটা হচ্ছে বি ভার্ব লিখলেই হচ্ছে সরাসরি বি ভার্ব প্লাস ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। তার মানে কোনো কাজে অভ্যস্ত বোঝাতে, কোনো কাজে অভ্যস্ত বোঝাতে আমরা ব্যবহার করব বি ভার্বের পরে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো ইউজড পর্যন্ত দেওয়া আছে, তাহলে টুও লাগবে, আবার ভার্ব প্লাস আইএনজিও লাগবে। সো 5-এর অ্যান্সারটা বি নাম্বার। ক্লিয়ার? 4-5 বুঝতে পারছি সবাই? তাহলে এই গবেষণাটা আপনাকে কি বোঝাচ্ছে? আপনি ইউজ টুর ব্যবহার করবেন। সাজেশন কিন্তু হয়ে যাচ্ছে, দেখেন ইউজ টুর ব্যবহার করবেন, অলরেডি আমি ব্যবহার এখানে পড়েও ফেলছি। সো কেউ যদি কোশ্চেন রিচার্জ করে পড়েন তাদের জন্য পড়াশোনা অনেক কমে যায়। পড়বেন কত রে ভাই, ব্রেন তো কাজ করে না, সব বয়স্ক হয়ে গেছি, বুড়ো ধরে হয়ে গেছি। এই দেখেন এত বড় বই 1200 পেজে, সব পড়তে পারবেন না। এটা বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন সেকশন থেকে পড়তে হবে, কিন্তু কি পড়তে হবে তার জন্য এক্সপার্টের এই ক্লাসগুলো আপনাকে হেল্প করবে। সুমিত্রা, তো 4-5 কমপ্লিট। নেক্সট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 3টা প্রশ্ন আসছে। আচ্ছা একটু আগে দেখলাম ভার্ব থেকে 3টা আসছিল, আর্টিকেল থেকে 1টা আসছিল, আর এখন আবার দেখতেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 3টা প্রশ্ন আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাহলে এই অধ্যায়টা পড়তে হবে। একটা অধ্যায় থেকে 3টা প্রশ্ন, তো বুঝেন আপনি কি জিনিস। সো এই গবেষণাটা যারা দিল দিয়ে মাথার মধ্যে নিবে না তাদের এই ক্লাস করার দরকার নাই।
এই ক্লাসটার আসল কাজই হচ্ছে আপনাকে হেল্প করা, যে আপনি কি পড়বেন, কি বাদ দিবেন সেইগুলো। আচ্ছা, তো এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে এই প্রশ্নটা, মোট 3টা প্রশ্ন। এই প্রশ্নটা বলছে ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী ইংলিশ কি করা হয়। সো এটা একটা সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে এটা হলো প্যাসিভ মুড। বুঝবেন কিভাবে? সবকটা অপশনে যেহেতু স্পিক্স, স্পোকেন, স্পিকিং এগুলো আছে, তাই না? তো ইংলিশ কি নিজে কথা বলে, না ইংলিশকে বলা হয়, ইংরেজিকে বলা হয়, বা ইংরেজি ভাষায় কথা বলা হয়। তো এইটা প্যাসিভ সাবজেক্ট, এটা প্যাসিভ ডুয়ার, ঠিক আছে? তো এখন আপনি এটাকে প্যাসিভ মুডে তৈরি করবেন। তো এখানে প্যাসিভ মুডে কি হবে অ্যান্সার? 6। 6-এর অ্যান্সারটা সি। নিঃসন্দেহে সবাই সঠিক উত্তর করেছেন সি। এখন প্রশ্ন হলো কেন ভাই ডিও তো প্যাসিভ মুডে, এটা দিলে কি সমস্যা ছিল? সে এগুলো না হয় অ্যাক্টিভ, এটা নয় বাদ দিলাম, কিন্তু এটা তো হ্যাজ বিন স্পোকেন, এটা তো অ্যাক্টিভ মুডে ছিল, এটা দিচ্ছি না কেন? কে বলতে পারবেন? মিজান স্যার, কোচিংয়ে 6 নম্বর প্রশ্নটা আজকের পরীক্ষা ছিল। ওকে ফাইন। তো হ্যাজ বিন স্পোকেন দিলে সমস্যা হলো যে এটার বাংলা হচ্ছে ইংলিশ হ্যাজ বিন স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী ইংরেজিতে কথা বলা হয়েছে। হয়েছে মানে কি? আগে হয়েছে, তার মানে কি এখন হচ্ছে না? তার মানে আপনি এই বাক্যটা টেন্সকে ফলো করেন নাই। টেন্স বাক্যটা বলতে চাচ্ছে এই ঘটনাটা চিরন্তন সত্য, চিরন্তন সত্য বা অভ্যাসগত। সো চিরন্তন সত্য, অভ্যাসগত, বিজ্ঞানসম্মত বাক্যগুলো হয় প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, দ্যাটস ওয়াই ইজ স্পোকেন। এখন বাংলাটা কি? সারা বিশ্বব্যাপী ইংরেজিতে কথা বলা হয়। ক্লিয়ার? তার মানে এটা প্রেজেন্ট সেন্স, যেটা অভ্যাসগত, মানে চলতেই থাকবে, প্রেজেন্ট সেন্স, এই জন্য ইজ স্পোকেন। আর এইটা দিলে বাক্যের টেন্সটাকে অস্বীকার করা হচ্ছে, মানে টেন্সে ভুল আছে। এটা দিলে অর্থগতভাবে টেন্স নির্ধারণ করছি, কিন্তু গঠনগতভাবে বাক্যটা ভুল না, অর্থগতভাবে ভুল। সো বি কেয়ারফুল। এইটা অ্যাকচুয়ালি প্যাসিভ মুড কয়টা জিনিস থেকে প্রশ্নটা করেছে? প্রশ্নটা করেছে ভয়েস থিঙ্কিং থেকে যোগ করেছে, টেন্স থিঙ্কিং থেকে যোগ করেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট হিসাবে যোগ করেছে। 3টা সেন্স থেকে এই প্রশ্নটা করা হয়েছে। সো এত সহজ না ভাই, কোর্স করতে হবে, ধারাবাহিকভাবে ব্যাকরণের জিনিসগুলো শিখতে হবে, এক্সপার্ট ইংলিশ পড়তে হবে। 7, আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ড্যাশ এন্টার দ্য রুম। রায়হানুল ইসলাম শুভ, 6 সি। মনিরুজ্জামান মনির, 6 সি। 7 নম্বরটা আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি এন্টার দ্য রুম। আচ্ছা, একজন লেফট করছে রুম, আরেকজন হচ্ছে রুমে এন্টার করেছে। সো এখানে কি হবে অ্যান্সারটা? 7। 7-এর অ্যান্সারটা কি হবে? বাট যদি কোনো সেন্টেন্সে থাকে আমরা 3টা শব্দ মনে রাখতে পারি, দো, অলদো, বাট। দো, অলদো, বাট, এই 3টা শব্দ বিপরীত ধারণা দেয়। এক পাশে হা বোধক, আরেক পাশে না বোধক। আবার আরেকটা সেন্স আছে, এগুলো টেন্সের ক্ষেত্রে একটা ম্যাটার আছে। আই হ্যাভ লেফট দ্য রুম, আমি রুমটি ত্যাগ করলাম। হি এন্টার্ড দ্য রুম, সে রুমে প্রবেশ করলো। এইটা টেন্সের সেন্সটাও এখানে কাজ করবে। হ্যাঁ, মুনতাহা আফরিন, 7-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। তারপরে আই হ্যাভ লেফট দ্য রুম, আমি রুম ত্যাগ করলাম, কিন্তু সে রুমে প্রবেশ করলো। এখন এইখানে প্রশ্ন হচ্ছে আপনি অন্যগুলো দিলে অর্থটা মিলবে না। যেমন বাট হি এন্টার্স দ্য রুম, সে রুমে প্রবেশ করে, আমি রুম ত্যাগ করলাম, সে রুমে প্রবেশ করে, ভালো অর্থ আসে না। হ্যাজ এন্টার্ড, আমি রুম ত্যাগ করলাম, আমি রুম ত্যাগ করেছি, সে রুমে প্রবেশ করেছে, সমজাতীয় মিনিং। ইজ এন্টারিং, প্রবেশ করছে, এরকমটা না, বরং আমরা যদি এইটা দিই মিনিংটা ভালো মিলবে, সবচেয়ে বেটার হচ্ছে এই মিনিংটা। সো অ্যান্সারটা হচ্ছে 7-এর বি। ওকে, নেক্সট 8 নাম্বার, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে? 8। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। A few number of students were present, a few number of students was present, a few number of students were present, a small number of students were present. আচ্ছা, বলেন 8 নম্বরটা বলেন। রাজীব আলী, সাদ্দাম হুসাইন, ওয়ালাইকুম আসসালাম, আপনি লেটে আসছেন। সাদ্দাম হুসাইন তো আমাদের গত দিনের
বই বিজেতা। সবাই সাদ্দাম হোসেনকে কংগ্রাচুলেশন জানাই দিয়েন। 8 এর অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার। কিভাবে নাম্বার কথাটার সামনে আমরা ফিউ আনতে পারি, ঠিক আছে, ফিউ আনতে পারি কিন্তু স্মল আনতে পারি না। এখানে কেন আনতে পারি না? বিকজ এই পাশে যে নাউনটা, এই নাউনটা হলো প্লুরাল। সো প্লুরাল নাউনের জন্য আমরা স্মল আনবো না, আনবো ফিউ আনতে পারি। কিন্তু যখন ফিউ আনবেন তখন আবার এই পাশের এই নাউনটা সিঙ্গুলার ব্যবহার করা উচিত হবে না। কেন? কারণ আপনি ফিউ নাম্বার বলতেছেন, কিন্তু এই পাশে একজন স্টুডেন্ট বললে তো সেটা মিলবে না। একজন স্টুডেন্টের মধ্যে তো কিছু সংখ্যক হইতে পারে না, বরং ছাত্রছাত্রীদের মধ্য থেকে কিছু সংখ্যক। সো এই দুটো ডিটারমিনার কেন্দ্রিক এই পর্যন্ত ঠিক আছে। এখন প্রশ্ন হলো দুটোর একটার জন্য আছে ওয়ার, একটার জন্য আছে ওয়াজ। তো আপনারাই বলেন এখন কোনটা ভার্ব হওয়া উচিত এখানে। সো 8 নাম্বারটা ওই যে ভার্ব ওয়ার হবে না ওয়াজ হবে, দুইটা সেম। এইটা কিন্তু দুই জায়গা থেকে কোশ্চেনটা করা হয়েছে। এই কোশ্চেনটা থ্রো করা হয়েছে ডিটারমিনারের একটা আশ্রয় নিয়ে, তার মানে আপনাকে ডিটারমিনার অধ্যায় পড়তে হবে। আরেকটা প্রশ্ন করছে ভার্বের সাথে সমন্বয় করে, ঠিক আছে। সো এখানে অ্যান্সার হবে ওয়ার দিয়ে, কারণ প্লুরাল ভার্ব লাগবে। তো এ ফিউ নাম্বার মনে রাখবেন, এ নাম্বার হচ্ছে প্লুরাল, এ নাম্বার এটা হলো প্লুরাল, এ নাম্বার এটা হচ্ছে প্লুরাল, এ নাম্বারটা হচ্ছে প্লুরাল, এ নাম্বার প্লুরাল। ওকে, তো 8 এর অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 3টা কোশ্চেন দেখেছি। এবার আসেন সাবস্টিটিউশন থেকে একটা কোশ্চেন আসছে। চলছে 18তম শিক্ষক নিবন্ধন 2024 সালের আসা কোশ্চেন বিশ্লেষণ, যার আলোকে আপনি সাজেশন করতে পারবেন এবং বুঝতে পারবেন কোনটা পড়বেন কোনটা বাদ দিবেন। সো বলেন 9 নাম্বারটা কি অ্যান্সার হবে? 9। আমরা একটু এর মাঝে আরেকবার সবাই ঝটপট করে দেই। সাদ্দাম বলেছেন ওয়াজ হবে, ওয়াজ হবে না ভাই, ওয়ার হবে, ওয়ার হবে। ফাতেমা ওয়ার হবে। আচ্ছা, এরপরে আরেকবার একটু শেয়ার করে দিই সবাই ক্লাসটা। এরপর বলেন, এটা আসছে সাবস্টিটিউশন থেকে। তো সাবস্টিটিউশন অধ্যায়টা আপনারা কে কতটুকু পড়েন আমি জানি না। সাবস্টিটিউশনের উপরে কিন্তু আমাদের ভোক্যাব যে নিমোনিক কোর্স আছে, ভোক্যাব যে নিমোনিক কোর্স আছে, সেই নিমোনিক কোর্সের উপরে সাবস্টিটিউশন অধ্যায়েরও ক্লাস আছে। ফাতেমা বুঝলেন না, এটা কোনটা বুঝলেন না? আমি কি 8 নাম্বারটা আরেকবার বুঝাবো? ওকে, 8 নাম্বারটা আমি আরেকবার যাচ্ছি, এটা আগে শেষ করেন। 8 নাম্বারটা আমি আরেকবার বুঝাবো, এটা আগে একটু উত্তর করেন। 9 নাম্বারটা কি হবে? 9 দুরন্ত পথিক। সাগরিকা 9 ডি বলেছেন, একজন আবার বলছেন 9 সি। আচ্ছা দেখেন 9 নম্বরে এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, মানে যে বক্তব্যে প্রচুর পরিমাণে শব্দ থাকে, তার মানে বক্তব্যটা বাগাড়ম্বরপূর্ণ, মানে অনেক বেশি শব্দ সম্পন্ন থাকে, সেটার নাম হলো ভার্বস স্পিচ। ভার্বস, এ ভার্বস স্পিচ মানে হলো এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস। ভার্বস স্পিচ, ভার্বস স্পিচ মানে যেটা অনেক শব্দের সংমিশ্রণ থাকে বা অনেক লেন্দি একটা বক্তব্য, সেটার নামই হচ্ছে ভার্বস স্পিচ। ওকে, আর মেড ইন স্পিচ হচ্ছে জীবনের প্রথম বক্তৃতা, সেটার নাম হলো মেড ইন স্পিচ। অর্নামেন্টাল স্পিচ বলে সাধারণত কোনো স্পিচ নাই, পড়িনি। লার্জ স্পিচ নর্মালি লার্জ স্পিচ না, আর শব্দবহুল স্পিচ আলাদা। লার্জ মানে একেবারে মানে লম্বা বক্তব্য, কিন্তু লম্বা বক্তব্য আর ভার্বস বক্তব্য দুইটা আলাদা জিনিস। লার্জ স্পিচ সাধারণত হয় না, লার্জ বোঝাতে যেটা সেটাই হলো ভার্বস, ঠিক আছে। আচ্ছা, এখন একজন 8 নম্বর প্রশ্নটা নিয়ে একটু সমস্যা আছে, আমি একটু 8 নম্বর প্রশ্নটা দেখাই। 8 নম্বরে কেন ওয়ার হলো? এই যে এ নাম্বার আছে না, যেখানে আপনি এ নাম্বার পাবেন সেটা হলো প্লুরাল, মনে রাখবেন। সো এ নাম্বারের সাথে ভার্ব হয় ওয়ার, এই জন্য ওয়ার হয়েছে। আর এ নাম্বারের সাথে ওয়াজ হবে না, এই জন্য এটা হয়নি। এখন কেউ যদি বলেন সি নাম্বার কেন হলো না, কারণ সি নাম্বার আরেকটা নিয়ম হলো এ নাম্বারের পরে এই নাউনটাও হবে প্লুরাল, নাউনটা হবে প্লুরাল। সোজা কথা স্ট্রাকচারটা এরকম লিখতে পারেন আপনারা, এ নাম্বার অফ প্লাস নাউন প্লুরাল প্লাস ভার্ব প্লুরাল, একদম সহজ গঠনটা লিখে রাখেন। এ নাম্বার অফের পরে নাউনও প্লুরাল হবে, ভার্বও প্লুরাল হবে, সহজ কথা, শেষ। 8 করলাম, 9 করলাম। আচ্ছা 10, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে 4টা প্রশ্ন পাওয়া যায়। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ মুখস্থ অধ্যায়। তো
তো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আমরা কিভাবে মনে রাখবো সেটার উপরে আমাদের কিছু নিমোনিক ক্লাস আছে, সামনে পাবেন যারা নিমোনিক কোর্সে ভর্তি আছেন। ফ্রি ক্লাস আমরা কিছু ক্লাস আনতে পারি, সময়ের উপর নির্ভর করবে। দেখেন ইডিয়মস অ্যান্ড ফ্রেজে মোট 4টা প্রশ্ন আসছে, 4টা। তাহলে আপনি কি মুখস্থ অধ্যায় বাদ দিতে পারবেন? পারবেন না। মনে রাখেন এই বইতে যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আছে সেখান থেকে বিগত সালের কোশ্চেনগুলোর মধ্যে বাছাই করা আছে কোনগুলো পড়বেন। 4 নাম্বার, টু রিড বিটুইন দ্য লাইন্স। বলছে বিটুইন দ্য লাইন্স, 2 লাইনের মাঝখানে পড়বেন। এটা আবার কেমন কথা? 2 লাইন তো 2 লাইন, তার আবার মাঝখানে পড়া যায় নাকি? তো ইডিয়মস অ্যান্ড ফ্রেজের একটা ম্যাটার হলো এগুলোকে আপনাকে ভাবার্থ খুঁজতে হবে, ভাবার্থ। সো 2 লাইনের মাঝখানে, এই কথাটার মানে হলো আপনি লুকায়িত মিনিং বলতে যেটা অন্তর্নিহিত অর্থ আছে সেটা খুঁজে বের করার জন্য যে পড়াটা, ওই পড়াটার নামই হচ্ছে এই টু রিড বিটুইন দ্য লাইন্স। মানে 2 লাইনের মাঝখানে পড়া বা 2 লাইনকে মধ্যে চোখ রেখে পড়া। যারা প্রচুর বই পড়েন, গল্প সাহিত্য উপন্যাস, তারা জানেন যে কিছু বই আছে যারা ভাষা ভাষা পড়তে হয়, আর কিছু বই আছে আপনি কম্পায়ার করে করতে পড়তে হয় যে আগের লাইনে কি পড়লেন, পরের লাইনে কি হচ্ছে, অথবা 3 লাইন পরে কি থাকতে পারে, 3 লাইন আগে কি ছিল। এই পড়াশোনাটার নামই হলো টু গ্র্যাপস দ্য হিডিং মিনিং, মানে অন্তর্নিহিত অর্থ খুঁজে বের করার নামই হচ্ছে এই টু রিড বিটুইন দ্য লাইন্স। ঠিক আছে, অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার। নেক্সট, এখন যদি কেউ মনে করেন যে টু কনসেন্ট্রেট, এটা দিলে কি সমস্যা? হ্যাঁ, কনসেন্ট্রেট বিষয়টা তো অনেক কিছুর মধ্যেই মনোযোগ আসতে পারে, সেটা আলাদা, কিন্তু অনেক কিছুর মধ্যে মনোযোগের চেয়ে বড় কথা আপনি একবার স্পষ্ট করে দিলেন আপনি যখন বই পড়ছেন। এই ফ্রেজটা মূলত বই পড়ার সাথেই সম্পর্কিত, মানে কোনো পাঠ উদ্ধার করা। পাঠ উদ্ধার মানে কি? পাঠ সম্পর্কে যা বলা আছে সেটা বুঝতে পারা। এটার নামই হলো টু গ্র্যাপস দ্য হিডেন মিনিং। পরীক্ষার হলে কনফিউজ হয়ে যান না, এটা আর এটা দেখে কনফিউজ হয়েন না যে এ আর সি কি জিনিস, কনফিউজ হয়েন না। 11, দ্য ফ্রেজ গেট দ্য এক্স। এই এক্স মানে হলো আপনারা জানেন হলো কুড়াল, বা অনেকে কুঠার বলে থাকেন, কুঠার বা কুড়াল যেখানে যা বলে। তা আপনি একটা কুঠার বা কুড়াল পেয়েছেন, এবার আপনি কোপাবেন, গাছ কেটে ফেলবেন, তাই না? এখন সমস্যা হইল এটার একটা ইন্টারনাল মিনিং আছে। ইন্টারনাল মিনিংটা কি? ফ্রেজ সব হইল ভাবার্থ খুঁজতে হবে, অক্ষর অনুবাদ খোঁজা যাবে না, ভাবানুবাদ খুঁজতে হবে। তো এখানে বলছে গেট দ্য এক্স, মানে কুঠার খুঁজে পাওয়া, মানে কুঠার পাওয়া। এর মানে হলো গেট অ্যান অপরচুনিটি, মানে একটা সুযোগ পাওয়া। গেট অ্যান অপরচুনিটি মানে কি? সুযোগ পাওয়া। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, গেট অ্যান অপরচুনিটি, সুযোগ পাওয়া। গেট দ্য এক্স মানে কি? গেট অ্যান অপরচুনিটি, একটা সুযোগ খুঁজে পাওয়া। ওকে, আশিকুর রহমান আশিক অ্যান্সার করেছেন আমাদের 12 নম্বর। বলেন বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ, আচ্ছা এটার কি মিনিং? এটা সঠিক অনুবাদ, এটাকে আপনারা ট্রান্সলেশনও বলতে পারেন, আবার এই প্রশ্নটাকে আপনারা ট্রান্সলেশনও বলতে পারেন, আবার এটাকে আপনারা ইডিয়মস অ্যান্ড ফ্রেজও বলতে পারেন। কেন? এই যে বিট অ্যাবাউট দ্য বুশ, এটার বাংলা হচ্ছে কোনটা অ্যান্সার হবে বলেন তো? আচ্ছা, এই যে 12 নম্বরটা বিট অ্যাবাউট দ্য বুশ, বাংলাটাকে এখানে আসলে আছে সঠিক উত্তর। আসল কথায় না গিয়ে ঘুরিয়ে পিছিয়ে কোনো কিছু করা, এটা একটা ফ্রেজ আছে, বিট দ্য এয়ার, মানে বাতাসে কামড়ানো। আর এইটা 12 নাম্বারটা এ নাম্বার বলতে পারেন। কেন? অথই সাগরে ভাষা হচ্ছে। দেখেন আপনি বিট মানে প্রহার করা, অ্যাবাউট দ্য বুশ জঙ্গলের চারপাশে বা জঙ্গলে প্রহার করা, এর মানে আপনি একটা বিশাল বিপদে পড়ে যাওয়া হতে পারে, অথই সাগরে ভাষা। এই অর্থে এই 12 নম্বর অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার। ঠিক আছে, এটাও একটা ভাবানুবাদ অর্থে আসা প্রশ্ন। নেক্সট 13, হি ভিজিটস দ্য স্কুলস অফ অ্যান্ড অন। অফ মানে হলো কোনো কিছু বন্ধ রাখা, আর অন মানে হলো কোনো কিছু চালু রাখা। সো একটা জিনিস বন্ধ হচ্ছে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে, এর বাংলা হচ্ছে প্রায়। এর বাংলাটাকে কি বলা হচ্ছে? প্রায়। বন্ধ হচ্ছে চালু হচ্ছে, এর বাংলা কি বলেন? প্রায়। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 4 নম্বরটা, অকেশনালি। অকেশনালি যেটাকে আরেকটা কথা বলা যায় মাঝে মাঝে, মাঝে মাঝে। হি ভিজিটস দ্য স্কুলস, হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন, মানে মাঝে মধ্যে বা প্রায়, অকেশনালি। সে তার স্কুলটা কি করে? ভিজিট করে।
সো 13 অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, 13 অ্যান্সার ডি। ওকে, নেক্সট গ্রুপ ভার্ব থেকে একটা প্রশ্ন আসছে। গ্রুপ ভার্ব, এই যে গ্রুপ ভার্ব মনে রাখা যে কি কষ্ট। এই গ্রুপ ভার্ব মনে রাখার জন্য যেটা করতে পারেন আপনারা, আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো গ্রুপ ভার্বের ভিডিও ক্লাস দেওয়া আছে। আমরা এই কিছুদিন আগেই গ্রুপ ভার্বের সিরিজটা শেষ করেছি। তো আপনারা চাইলে আমাদেরকে একটু কমেন্ট করলেও বা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে চাইলে আমরা সেই লিঙ্কগুলো দিয়ে দিব, ক্লাসগুলো করে নিন। 14 নম্বর, দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট, মানে শত্রু, এই গেভ ইন বা গিভ ইন কথাটা থেকে আসছে গেভ ইন, এর মানে হলো বশ্যতা স্বীকার করা। বশ্যতা মানে কি? বশ্যতা স্বীকার করা মানে নতি স্বীকার করা, নতি স্বীকার করা, নতি, নতি বানান কি? দীর্ঘিকার, নত হওয়া কোনো বিষয় আর কি। সো এটার কি অ্যান্সার হবে? ইয়েল্ড। ইয়েল্ড মানে বশ্যতা স্বীকার বা নতি স্বীকার অর্থে ইয়েল্ড কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, ইয়েল্ড মানে বশ্যতা স্বীকার বা নতি স্বীকার অর্থে ব্যবহার করা হয়, ইয়েল্ড, ইয়েল্ড। সো দ্য এনিমি, শত্রু, গেভ ইন অ্যাট লাস্ট, অবশেষে কি করলো? বশ্যতা স্বীকার করলো বা নতি স্বীকার করলো বা পরাজয় বরণ করলো। অনেকগুলো মিনিং হতে পারে। সো গিভের সাথে কি হবে? ইন হবে। এইটা খুব বারবার আসা একটা প্রশ্ন, বহুবার আসছে এটা, বহুবার বিসিএস আসা প্রশ্ন, তো এই জন্য নিবন্ধন সহ প্রায় সকল পরীক্ষাতেই আসে। নেক্সট 14টা প্রশ্ন কিন্তু আমাদের আলোচনা প্রায় শেষ। 15 ট্যাগ কোশ্চেন থেকে একটা কোশ্চেন আসছে। ট্যাগ কোশ্চেন, ট্যাগ ট্যাগ কোশ্চেন থেকে একটা প্রশ্ন আসছে। দ্য স্পেকটেটর, স্পেকটেটর মানে কি? স্পেকটেটর মানে হলো দর্শক। ওয়াজ এ লেডি, একজন লেডি ছিল বা মহিলা ছিল। সো ট্যাগ কোশ্চেনে এই ওয়াজকে পরিবর্তন করতে হবে ওয়াজ নট দ্বারা, আর সাবজেক্টের পরিবর্তে আনতে হবে প্রোনাউন। সো এখানে অ্যান্সারটা হচ্ছে সি, ওয়াজ অ্যান্ড শি। এটা একদম সহজ, এটা নিয়ে কথা বলার কিছু নাই। তবে ট্যাগ কোশ্চেন থেকে নর্মালি কোশ্চেন হয় না, এখানে 18তম নিবন্ধনে আসছিল তাই। ট্যাগ কোশ্চেনটা আসলেও আমি এটাকে আর প্রেফার করবো না যে আপনারা পড়েন। যতটুকু ছোটোবেলা থেকে মাথার মধ্যে আছে ওটা দিয়ে আপনি পার পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। 16 প্রেপোজিশন থেকে 2টা প্রশ্ন আসছে। প্রেপোজিশন, প্রেপোজিশন থেকে আসছে 2টা প্রশ্ন, বলেন কি হবে? ফারজানা বলছেন 15C, সুমাইয়া বলছেন 14C। 16, 17 বলেন। লাস্ট পর্যন্ত বোঝা যাবে কার কতগুলো প্রশ্ন উত্তর হলো। 16 নাও মেনি উইমেন আর ওয়ার্কিং হোম উইথ মেন, বর্তমানে অনেক মহিলা মানুষ আর ওয়ার্কিং কাজ করে হোম বাড়িতে উইথ ম্যান মানুষের সাথে বা কি পুরুষের সাথে। আচ্ছা, এটা অ্যান্সার হবে এই যে বাড়ি কথাটা আছে, বাড়ির বাহিরে কাজ করে, আউটসাইড, আউটসাইড। 15 অ্যান্সার হবে ডি নাম্বার। স্টেইং আউট না, আপনি সরাসরি আউটসাইড লিখলেই হবে। বাইরে অবস্থান করে এটা এক প্রকার হয়, কিন্তু স্টেইং কথাটার জন্য এটা নিতে পারছি না। এখানে একটা প্রিপোজিশন দরকার, কারণ হলো এই হোম শব্দটার সাথে বাক্যের অন্য শব্দের ম্যাচিং করবে। ঠিক আছে, ওয়ার্কিং আউটসাইড। বর্তমানে অনেক নারীরা ওয়ার্কিং আউটসাইড বাইরে কাজ করে, বাড়ির বাইরে কাজ করে উইথ মেন, পুরুষের সাথে নারীরাও বাড়ির বাইরে কাজ করে। 17 হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা চিরচরিত মুখস্থ কোশ্চেন, এটা নিয়ে কথা না বলাই উত্তম। তার মানে ঘড়ি অনুসারে, এই বাইরের বাংলা হলো অনুসারে। কি বুঝলেন? এই গবেষণা থেকে বোঝা যাচ্ছে যে আমাদেরকে প্রেপোজিশন অধ্যায়টাও পড়তে হবে। প্রেপোজিশন অধ্যায় এমন কোনো পরীক্ষা নাই যেখানে এখান থেকে কোশ্চেন আসে না, তার মানে প্রেপোজিশনটা সব পরীক্ষার জন্যই পড়তে হবে, এই অধ্যায়টা ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। 17 অ্যান্সার হবে বাই, বাই। এরপর 18 নাম্বার অধ্যায় থেকে আসছে একটা প্রশ্ন। নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে। নাম্বার সিঙ্গুলার প্লুরাল, একদম সহজ। ক্রাইটেরিয়া শব্দের শেষে এ আছে, সো এটা জাস্ট ও এন থাকলে এ বসে, ল্যাটিন শব্দ ও এন থাকলে এ বসে, ব্যাস এতটুকুই। ফেনোমেনন, ফেনোমেনা, হ্যাঁ। তারপরে দেখেন ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। তারপরে দেখেন আমরা যদি বলি ড্যাটাম, ইউএম থাকলে কি বসে? এ বসে, ইউএম থাকলে এ বসে। এই যে
এ বসা মানে এগুলো হলো প্লুরাল শব্দের শেষে, কিন্তু এটা পৃথিবীর সব শব্দের জন্য না, শুধু ল্যাটিন ওয়ার্ডগুলো। ইংরেজি ভাষা তো অনেকগুলো ভাষা থেকে আসা, ফ্রান্সেও কিছু ইংলিশ আছে, ইটালির ইংলিশ আছে, ল্যাটিন ইংলিশ আছে, হ্যাঁ, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ। এখন ইংরেজ বলতে আমরা শুধু আমেরিকান বা ব্রিটিশদেরকে বুঝি, কিন্তু এর বাইরেও বিভিন্ন দেশ থেকে ইংরেজি ভাষার শব্দগুলো আসছে। যেমন আমাদের বাংলা শব্দগুলো বিভিন্ন দেশ থেকে নিয়েছি আমরা, কিছু কিছু শব্দ, আদি কিছু শব্দ আছে। তাহলে ক্রাইটেরিয়া, এটা অ্যান্সার হবে বি নাম্বার, 18 বি। তাহলে নাম্বার অধ্যায়টা পড়তে হবে। আমনা অন হবে, অন, ক্রাইটেরিয়ান, হ্যাঁ। মিডিয়া, এটা আসছে মিডিয়াম থেকে, মিডিয়াম। ড্যাটাম থেকে আসছে ড্যাটাম থেকে ডেটা, কিন্তু ক্রাইটেরিয়া শব্দটা আসছে ক্রাইটেরিয়ন থেকে, ক্রাইটেরিয়ন। 18 অ্যান্সারটা বি নাম্বার। অনেকেই ভুল করতেছেন 18। সাদ্দাম, সুমাইয়া ভুল করছেন কেন? 18 অ্যান্সার হবে বি নাম্বার, ক্রাইটেরিয়ন। নেক্সট 19, পার্টস অফ স্পিচ থেকে একটা প্রশ্ন পাওয়া যায়। পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন শব্দের অ্যাডজেক্টিভ কি? কন্ট্রিবিউশন শব্দের অ্যাডজেক্টিভ কন্ট্রিবিউটিভ। এটা পড়ার কিছু নাই, জাস্ট শব্দের শেষে টিআইবি। তার মানে পার্টস অফ স্পিচ বলতে আপনারা যে অধ্যায়টা পড়বেন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এই অধ্যায়টা পড়বেন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ওকে, এই অধ্যায়টা পড়ে ফেলতে হবে। নেক্সট ট্রান্সফরমেশন থেকে 3টা প্রশ্ন আসছে। ট্রান্সফরমেশন, তো ট্রান্সফরমেশন বলতে আমরা কোন অধ্যায়কে বুঝি সেটা অনেকে জানেন। ট্রান্সফরমেশন বলতে যেমন এই কোশ্চেনটা আসছে ভয়েস চেঞ্জ থেকে। ট্রান্সফরমেশন এটা আসছে কোথা থেকে? ভয়েস থেকে আসছে। এটা ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ, ভয়েস চেঞ্জ থেকে আসছে ট্রান্সফরমেশনটা। এটা বলেন কি হবে? 20। দেখেন নিবন্ধনে এত সহজ জিনিস আসে। আমরা যখন 18 নিবন্ধনে প্রায় আমরা হচ্ছে 3500-এর মতো স্টুডেন্টদেরকে আমরা সেবা দিয়েছি। আমি সরাসরি সবগুলো ইংলিশ ক্লাস নিয়েছি, তো প্রত্যেকেই পরীক্ষা দিয়ে এসে খুশি যে ইংরেজি সব কোশ্চেন তারা কমন পেয়েছে। এখন সমস্যা কি, আপনারা যখন একক কোনো প্ল্যাটফর্মে ইংলিশ বাদ দিয়ে সব একসাথে পড়েন, সেখানে ইংলিশকে অত ফোর্স দেয় না। কিন্তু আপনি যখন ইংরেজির জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম চুজ করবেন, সেটা যেটাই হোক, বলতেছি না আমার এখানেই পড়বেন এরকম কথা আমি কখনো বলি না। সো আপনি যেখান থেকে অর্জন করেন, তো ওই ইংলিশটা আপনার জন্য বেশি পারফেক্ট হবে। কেন জানেন? কারণ আমি ইংলিশের এক্সপার্ট, নিজেকে দাবি করতে পারি। কেন দাবি করতে পারি? কারণ আমি ইংলিশ নিয়ে সবসময় কাজ করি, চেষ্টা করি, এক্সপার্ট হওয়ার চেষ্টা করতেছি। কিন্তু আর যারা 2-5টা ক্লাস নেবে শুধু ওইটুক পড়বে, কিন্তু আমি কিন্তু 2-5টা ক্লাস নেওয়ার জন্য না, আমি হাজার ক্লাস আমার অনলাইনে আছে। আচ্ছা, তো 20 নম্বর অ্যান্সার হবে 1, আই এম গোয়িং টু রাইট এ লেটার। 20-এর 1 সবাই উত্তর করেছেন। ওকে, এটা নিয়ে আর কথা বলছি না, ভয়েস চেঞ্জ অধ্যায়টা পড়তে হবে। 21, মুভ অ্যান্ড ডাই, মেক ইট সিম্পল। এটাকে সিম্পল করতে হবে, সিম্পল। আমরা একটু ক্লাসটা আরেকবার একটু শেয়ার করে দিব, প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। মেক ইট সিম্পল, মুভ অ্যান্ড ডাই, অ্যান্ড কথাটা আছে, অ্যান্ড। সিম্পল সেন্টেন্স হতে হলে এই ইফ লাগবে না, ইফ মানে কমপ্লেক্স, দুটো বাদ। বাই মুভিং ইউ উইল ডাই, উইদাউট মুভিং ইউ উইল ডাই। যখনই অ্যান্ড আসে তখন আর উইদাউট হবে না, তখন হবে বাই, ব্যাস। যদি এখানে অ্যান্ডের জায়গায় অর থাকতো তাহলে আমরা অ্যান্সার করতাম সি নাম্বার। মুভ অর ডাই, তখন দিতেন উইদাউট মুভিং ইউ উইল ডাই। যেহেতু এখানে আছে মুভ অ্যান্ড ডাই, এই জন্য ব্যবহার করতে হবে বাই, মানে একটা করলে আরেকটা হবে। আর যদি একটা করো নতুবা মরো, তখন হচ্ছে উইদাউট দিতাম। মনে থাকবে, এই প্রশ্নটাই ঘুরিয়ে পরীক্ষার হলে দিতে পারে। সো মুখস্থ করেন না, বরং এটাকে একটু মাথায় রেখে দিন। ওয়ার থাকলে এক জিনিস, অ্যান্ড থাকলে এক জিনিস। একই প্রশ্ন হুবহু আসবে না, হয়তো আপনার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে, কিছু হুবহু পাবেন। হু উইল হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করবে, এটার প্যাসিভ করতে হচ্ছে। হু থাকলে কি নিব ভাই? এটা মুখস্থ সবারই। হু থাকলে হচ্ছে বাই হুম হয়, ও সরি করে ভাই, হু থাকলে হবে বাই হুম। তো বাই হুম তো সব জায়গায় আছে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই যে অক্সিলারি ভার্ব, এটাকে আপনি আগে চেঞ্জ করা শিখেন। উইল বি প্লাস V3, ব্যাস। এখন এইটুকের মাঝখানে একটা সাবজেক্ট ঢুকাই দিবেন, আর কিচ্ছু না, সাবজেক্ট ঢুকাই দিবেন। এই যে উইল ইউ বি হেল্পড, উইল আর বি হেল্পের মাঝখানে কে ঢুকছে? সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট। মোহাম্মদ দিদারুল, নির্বাচন কমিশনকে আবার ধন্যবাদ দিচ্ছেন কেন?
ওখানে কি হলো? আমি আপডেট নিউজটা জানি না, কিসের উপরে ভিত্তি করে দিলেন দিদারুল? আচ্ছা 22-এর অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, সরি 22-এর অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার এ, 22-এর অ্যান্সার এ। আর মাত্র 3টা প্রশ্ন আছে। সিনোনিম অ্যান্টোনিম থেকে 2টা প্রশ্ন পাওয়া যায়, সিনোনিম অ্যান্টোনিম থেকে। তার মানে এই অধ্যায় তো পড়তে হবে মাস্ট, কোনো মাপ নাই। চলছে 18তম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন বিশ্লেষণ এবং একই সাথে অ্যানালাইসিসমূলক সাজেশন। আমরা লাস্টে দেখাবো একসাথে কোথা থেকে কটা প্রশ্ন আসছে। ইন্টিমেট কথাটা মানে কি? ইন্টিমেট মানে ঘনিষ্ঠ নাকি? না, ইন্টিমেট মানে ভীত। ভীত, অ্যান্সার হবে ফ্রাইটেন। ইন্টিমেট মানে ভীত, অ্যান্সার হবে ফ্রাইটেন। 23-এর অ্যান্সার 4। 24 অ্যান্টোনিম অফ ডিলিট, এর চার সহজ আছে নাকি? ডিলিট মানে বাদ দেওয়া, এটার অ্যান্টোনিম হচ্ছে ইনসার্ট। ইনসার্ট মানে প্রবেশ করা। যারা কম্পিউটারে এমএস ওয়ার্ড প্রোগ্রাম শিখেন, এমএস ওয়ার্ড, তারা জানেন। আমাদের এক্সপার্টের একটা স্কিল পয়েন্ট নামে ইউটিউব চ্যানেল আছে, এক্সপার্ট স্কিল পয়েন্ট। এক্সপার্ট স্কিল পয়েন্ট, এই ইউটিউব চ্যানেলে আপনি বিভিন্ন ধরনের স্কিল সংক্রান্ত ভিডিও পাবেন, ঠিক আছে? তো 23-24-এর অ্যান্সার হচ্ছে ইনসার্ট। এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন 25 ট্রান্সফরমেশন, সরি ট্রান্সলেশন থেকে একটা প্রশ্ন। ট্রান্সলেশন আমরা আগেও ট্রান্সলেশন রিলেটেড একটা প্রশ্ন দেখেছিলাম, কিন্তু এটা হলো একেবারে পুরোপুরি ট্রান্সলেশন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খুবই ভালো জিনিস। যারা করেন, ধূমপান করতে পারেন না, ধূমপান করতে পারেন না, এটা ভালো জিনিস না। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অ্যান্সারটা কি হবে? স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, ব্যাড হ্যাবিট, টেলিং ফর হেলথ। টেল আপ না, টেলিং আপন মানে ক্ষতি করে, এটা না আসলে। টেলিং আপন দিলে এটা একটা কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস টেন্স লাগবে না। ধূমপান হয়, হয় মানে 9 কোড অফ ট্রান্সলেশনে যারা ক্লাস করছেন তারা জানেন যে ট্রান্সলেশনগুলো কিভাবে করি আমরা। তো ধূমপান হয় অর্থে এখানে জাস্ট এই বি ভার্বটাই মেইন ভার্ব ইজ, হ্যাঁ, ওয়াজ তো হবেই না, পাস্ট টেন্স। ইজ টেলিং দিলে কন্টিনিউয়াস হবে না। ইজ ব্যাড মন্দর কথা বলে নাই, বরং ক্ষতিকর বলছে, তাহলে ডেঞ্জারাসটাই এখানে ক্ষতিকর অর্থে ব্যবহার করতে হবে। 25-এর অ্যান্সার হচ্ছে 4। এই ছিল আপনাদের সাথে আজকের এই 18তম নিবন্ধনে আসা 25টা প্রশ্নের বিশ্লেষণ। এখন এক নজরে দেখেন কোথা থেকে কয়টা কোশ্চেন আসছিল। এইখান থেকে আপনি বুঝবেন এই অধ্যায়গুলো আপনার জন্য সাজেশন, যেই অধ্যায়গুলো পড়তে হবে এই অধ্যায়গুলোই সাজেশন, ঠিক আছে? সো এটা স্ক্রিনশট দেন, সাজেশন আর্টিকেল। এখন আমরা একটু গুনবো এখানে গ্রামার থেকে কয়টা আসলো আর ভোকাব থেকে কয়টা আসলো। হ্যাঁ, আমরা একটু গণনা করি, একটা তুলনা করার চেষ্টা করি। গ্রামার থেকে 1 আর 3 এ 4, 4 আর 1 এ 5, 5 আর 3 এ 8, 8 ট্যাগ কোশ্চেন একটা 9, প্রিপোজিশন 2, 10 11, 11টা প্রশ্ন গ্রামার থেকে আসছে, আর বাকি 14টা প্রশ্ন আসছে ভোকাব সেকশন থেকে। ভোকাব সেকশন থেকে 14টা প্রশ্ন আসছে, ভোকাব সেকশন থেকে আসছে 14টা প্রশ্ন। তাহলে 11 আর 14 মোট কত হচ্ছে? 25টা প্রশ্ন। এই যে 25টা প্রশ্ন আসছে, একটু দেখেন 11 আর 14 কটা হয়? মোট 25টা, ঠিক আছে? সাদ্দাম রিটেন এক্সামে হেল্প পেয়েছেন কোথা থেকে? ওই 9 কোড অফ ট্রান্সলেশন শিখে, তাই না? তাহলে ভোক্যাব অংশটা আমাদের বেশি পড়তে হবে। ভোক্যাব কোন অধ্যায়? সিনোনিম, গ্রুপ ভার্ব, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সাবস্টিটিউশন, এই অধ্যায়গুলো বেশি পড়তে হবে। তো আজকের পুরো ক্লাসের সারমর্ম এখানে পেয়ে গেছেন। আশা করি আপনাদের পুরো ক্লাসটা খুব হেল্পফুল হয়েছে। সো এই ছিল আমাদের আজকের আলোচনা। এখন আপনাদের সাথে একটা বিজ্ঞপ্তি, আমাদের কিছু কোর্স চলমান, জাস্ট তথ্যটা যদি জেনে রাখেন। ওয়ালস অফ ইংলিশ কোর্স, ভোক্যাব কোর্স, 19তম নিবন্ধন প্রাইমারি, এগুলো শুরু হয় নাই, সার্কুলার হলে শুরু হবে। সার্কুলার আসা পর্যন্ত নাম্বার সেভ রাখবেন, যেদিন সার্কুলার সেদিন থেকেই বিজ্ঞাপন আপনারা ক্লাস শুরু করে দেবেন, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই। যা কিছু শিখলেন ভালো থাকেন, ভালো লাগলে ক্লাসগুলো সবসময় শেয়ার করে রাখেন এবং অন্যদের মাঝেও ক্লাসগুলো ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন, পাশাপাশি এক্সপার্ট ইংলিশ পড়েন। ইনশাল্লাহ আমরা আবার আগামীকালও কিন্তু আপনাদের সাথে ক্লাস আছে, মনে রাখবেন।